হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। সুপ্রিম কোর্টের অলরেডি আমি দুখানা ভিডিও তোমাদের দিয়েছি। তো চলো আজকের আমরা থার্ড সেশনটা আমরা দেখবো। তো দেখো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আমি কোশ্চেন রেখেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে অলরেডি। চলো ডিসকাশন করে দিই। বলছে দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট আফটার রিটায়ারমেন্ট আর পারমিটেড টু ক্যারি অন প্র্যাকটিস বিফোর। বলছে যে যারা সুপ্রিম কোর্টে জাজ হয় তারা রিটায়ারমেন্ট করার পরে কোথায় প্র্যাকটিস করতে পারে সেটা জানতে চেয়েছে। তো তোমরা অলরেডি জানো যে তারা কিন্তু একবার সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেলে ভারতবর্ষের কোনো কোর্টে তারা কিন্তু আর প্র্যাকটিস করতে পারে না। তো চলো অপশানগুলো দেখে নিই। সুপ্রিম কোর্ট অনলি হবে না, হাইকোর্টস অনলি হবে না, বোথ হবেই না। তো নান অফ দ্য কোর্টস উইল বি দ্য রাইট আনসার। মাথায় রাখবে, একজন হাইকোর্টের বিচারপতি তিনি যদি রিটায়ার করেন তাহলে তিনি যেই হাইকোর্ট থেকে তিনি রিটায়ার করলেন সেই হাইকোর্টে তিনি কিন্তু আর তিনি অ্যাডভোকেট তিনি আর হতে পারবেন না। রিমেনিং যে কটা হাইকোর্টস আছে সেখানে তিনি চাইলে অ্যাডভোকেট হিসেবে তিনি কাজ করতে পারেন এবং সুপ্রিম কোর্টে তিনি চাইলেও তিনি প্র্যাকটিস করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একবার সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে তিনি আর লোয়ার কোনো কোর্টে তিনি কিন্তু আর প্র্যাকটিস করতে পারবেন না। কেন পারবেন না বলো তো? বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার জন্য। ঠিক আছে, কেন করা হয় তোমরা যদি কেউ ডিটেলসে যদি কেউ জানতে চাও আমাকে সেপারেট আনসার করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে নিই, তোমাদের আগেও আমি বলেছি যে এই জুডিশিয়াল রিভিউ কথাটা ভারতের সংবিধানে কোথাও কিন্তু নেই। ঠিক আছে, এবারে জুডিশিয়াল রিভিউ যে কনসেপ্টটা সেটা আমরা বড় করেছিলাম কোন দেশ থেকে তোমাদের মনে আছে আশা করি। এটা আমরা বড় করেছি USA থেকে, আমেরিকা থেকে আমরা কিন্তু এটা বড় করেছি। ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ বলতে বোঝায় কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল। কোনো একটা ল যে আমরা বানাই তার সাংবিধানিক বৈধতা আছে কি না। ঠিক আছে, তো সেটা আমরা দেখি থ্রু জুডিশিয়াল রিভিউ। বেসিক্যালি আমাদের সংবিধানের এই যে জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্টটা, এর জন্য একাধিক আর্টিকেল আমাদের সংবিধানে আছে। কোনো একটা পার্টিকুলার আর্টিকেলে তো এর কথা লেখা নেই। ঠিক আছে, কিন্তু জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্টটা সেটা রিফ্লেক্ট করে একাধিক আর্টিকেলে, যেমন আর্টিকেল 13, আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 131, 132, 133, 134, 135, ঠিক আছে, 136, আরও আছে আর্টিকেল 143, আরও আছে, আমার এই মুহূর্তে বাকিগুলো মনে পড়ছে না। তো এতগুলো আর্টিকেল আছে যেখান থেকে জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্টটা সেটা রিফ্লেক্ট করে। আর একটা কথা বলি, আর্টিকেল 13কে বলা হয় ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। আমি আগেও বলেছি, আবার একবার নয় বলে দিলাম। চলো চলো এখানে কোশ্চেনে ফিরে যাক। বলছে জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু হোয়াট? পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট, হাতে রাখা যাক। রিভিউ দ্য ফাংশনিং অফ জুডিশিয়ারি ইন দ্য কান্ট্রি, এটা তো হবে না। এক্সামাইন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ লস। ঠিক আছে, তো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, যে কোনো একটা লয়ের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কিনা সেটা দেখা হচ্ছে জুডিশিয়াল রিভিউর কাজ। চলো নেক্সট দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু? তো জানতে চেয়েছে এদের মধ্যে কোনটা ঠিক নেই সেটা। ঠিক আছে, বলছে দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন অ্যাপিলস। ঠিক আছে, এটাতে কোনো ডাউট নেই। ঠিক আছে, আমাদের দেশে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল কোনটা? সুপ্রিম কোর্ট, অবভিয়াসলি। নেক্সট বলছে দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ইজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি লাস্ট কোশ্চেনেই ডিসকাস করলাম যে জুডিশিয়াল রিভিউ যে কথাটা সংবিধানের কোথাও কিন্তু মেনশন করা নেই। ঠিক আছে, WBCS মেন্সে 2020 সালে কোশ্চেনটা এসেছিল, তাহলে বাকিগুলো কিন্তু ঠিক আছে। দেখা যাক একটুখানি পড়ে। বলছে অল ডাউটস অ্যারাইজিং আউট of or in connection with the election of the president shall be inquired into and decided by the Supreme Court whose decision shall be final under the Constitution of India. বলছে যে শুধুমাত্র প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড যদি কোনো ডিসপিউট হয় সেটা দেখবে কে? সেটা দেখবে কিন্তু সুপ্রিম কোর্ট। এবং এটার জন্য একটা আর্টিকেল আছে, আর্টিকেল 71। ঠিক আছে, জেনারেলি কি করে না, ইলেকশন কমিশন ভোট কন্ডাক্ট করে কার? ইলেকশন কমিশন ভোট কন্ডাক্ট করে, মাথায় রাখবে, লোকাল সেলফ গভর্নমেন্টটুকু বাদ দিলে, মানে পঞ্চায়েত, পশ্চিমবঙ্গের সামনে পঞ্চায়েত ভোট আছে, মিউনিসিপ্যালিটি, এইগুলো বাদ দিলে রিমেনিং যে কটা ভোট হয়, যেমন লোকসভার ইলেকশন, রাজ্যসভার ইলেকশন, ঠিক আছে, প্রেসিডেন্টের ইলেকশন, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ইলেকশন, এতগুলো ইলেকশন কিন্তু কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ECI। ঠিক আছে, এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টটুকু বাদ দিলে, ঠিক আছে, এই দুটো পোর্টফোলিওকে বাদ দিলে রিমেনিং যে কটা জায়গায় যেগুলো ইলেকশন হয়
সেই রিলেটেড যদি কোনো ডিসপিউট হয় সেটা কিন্তু ইলেকশন কমিশনই কিন্তু দেখে, ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রিলেটেড যদি কোনো ডিসপিউট হয় সেটা ইলেকশন কমিশন দেখে না, সেটা দেখে কিন্তু কে, সুপ্রিম কোর্ট দেখে। এবং তার জন্য দুটোরই কমন আর্টিকেল হচ্ছে আর্টিকেল 71। চলো কি বলেছে এখানে, দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি a court of record and shall have all the powers of such a court, including the power to punish for contempt of its according to the Constitution of India. Supreme Court shall be a court of record, এটা আমরা জানি। কোর্ট অফ রেকর্ড বেসিক্যালি কিছুই না, সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টগুলো দেয়, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। এবং ভার্ডিক্ট গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ বাইন্ডিং টু অল কোর্টস, ঠিক আছে, এক্সেপ্ট সুপ্রিম কোর্ট ইটসেলফ, ঠিক আছে। এবারে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট ছাড়া রিমেনিং সবকটা কোর্টের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, কোর্ট অফ রেকর্ডের কোথায় কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল 129 আছে। চলো নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, হু এক্সপ্রেসড দ্য ভিউ দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ মোর পাওয়ার্স দ্যান এনি আদার সুপ্রিম কোর্ট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো বলছে যে নিচের কে বলেছে যে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সব থেকে বেশি পাওয়ারফুল কোর্ট পৃথিবীর অন্য কোনো সুপ্রিম কোর্টের থেকে। তো কে জানতে চেয়েছে, মানে কে বলেছে এই কথাটা, জাস্টিস খান্না, ডক্টর বি এম রাও নয়, এটা BN রাও হবে, জাস্টিস KM মুন্সি, তারপরে কৃষ্ণা আয়ার, একদম ঠিক কথা, ঠিক আছে। তো কৃষ্ণা আয়ার উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কি বলেছে, দ্য পার্লামেন্ট ক্যান নট এন্ডার্জ দ্য জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাজ ইটস জুরিডিকশন ইজ লিমিটেড টু দ্যাট কনফার্ড বাই দ্য কনস্টিটিউশন। বলছে পার্লামেন্ট ক্যান নট এন্ডার্জ জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, বলছে পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্টের জুরিডিকশন নাকি বাড়াতে পারে না, ঠিক আছে, এটা একদমই ভুল কথা। পার্লামেন্ট ক্যান এনলার্জ দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে, পার্লামেন্ট পারে। তো প্রথম স্টেটমেন্টটা ভুল আছে, ঠিক আছে। তো প্রথম স্টেটমেন্টটা যদি ভুল থেকে থাকে তাহলে অনলি ওয়ানও হবে না, বোথও হবে না, তাহলে 50-50 কেস, হয় বি হবে নয় ডি হবে, দেখা যাক। তারপর বলছে দ্য অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস are appointed by the concerned chief justice and the administrative expenses are charged on the consolidated fund of India। তাহলে এই কথাটা কিন্তু ভুল বলেছে, ঠিক আছে। কারণ যেহেতু কেন বলেছে ভালো করে শোনো, the officers and servants of the supreme court and high courts are appointed by the concerned chief justice, ঠিক আছে। চলো এই অবধি মেনে নিলাম। সুপ্রিম কোর্টের যদি হয় তাহলে সেক্ষেত্রে অফিসার এবং সার্ভেন্টদেরকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে, ইন কেস অফ হাইকোর্ট সেটা কনসার্ন চিফ জাস্টিস যিনি আছেন হাইকোর্টে তিনি করেন, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হয়, যারা অফিসার হয়, সার্ভেন্ট হয়, তাদেরকে স্যালারি দেওয়া হয় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে যায় কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, ঠিক আছে। কয়েকটা কথা বলে দিই, তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল আছে। তো নাইদার নর উইল বি দ্য রাইট অ্যান্সার, তো ডি হবে অ্যান্সার, ঠিক আছে। মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি আছে তাদের স্যালারি অ্যালাউন্সেস সব দেওয়া হয় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। যদি এটা হাইকোর্ট হয়ে যায় তাদের স্যালারি প্লাস অ্যালাউন্সেস এটা দেওয়া হবে ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে। পেনশন দেওয়া হয় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। মাথায় রেখে সেম জিনিসটা প্রযোজ্য যারা অল ইন্ডিয়া সার্ভিসে আছেন তাদের জন্য, ঠিক আছে। IAS IPS IFS তারা যেই কনসার্ন স্টেটে হয়ে সার্ভ করেন, ঠিক আছে। তো যখন তারা স্যালারি এবং অ্যালাউন্সেস পান ওই পার্টিকুলার স্টেটের কনসোলিডেটেড ফান্ড থেকে, আফটার রিটায়ারমেন্ট তারা পায়, পেনশন পায় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রাখবে। নেক্সট দেখো, হু হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো বলছে নিচের কার এখতিয়ার আছে, ওকে, যে কোনো জায়গায় কেসটাকে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। ইট ইজ সুপ্রিম কোর্ট, ইট ইজ সুপ্রিম কোর্ট, মাইন্ড ইট। যদি বলতো, এখানে কিন্তু বলেনি যে সিট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সিটটাকে ট্রান্সফার করতে, মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে কে, ঠিক আছে। তাহলে যদি সিট অফ সুপ্রিম কোর্টের কথা যদি হতো তাহলে সেটা করে গে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু কার সঙ্গে কথা বলে, অবশ্যই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই কাজটি করেন, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে, প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে, ঠিক আছে। আর এটা বলেছে কি যে কোনো একটা কেসকে কোনো একটা জায়গায় বদলাতে পারে কে, চেঞ্জ করতে পারে কে, তো ইট ইজ আ সুপ্রিম কোর্ট ইটসেলফ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছো হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস কামস আন্ডার দ্য
জুরিডিকশন অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। তো বলছে নিচের কোন কেসটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কমন জুরিডিকশন আসবে, ঠিক আছে, সেটা জানতে চেয়েছে। প্রথমে বলেছে ডিসপিউট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, তোমরা জানো এটা অরিজিনাল জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট 131-এ আছে, তো এটা অবভিয়াসলি হবে না। নেক্সট হচ্ছে ডিসপিউট বিটুইন দ্য স্টেটস, এটাও তাই অরিজিনাল জুরিডিকশনের আন্ডারে আছে, ঠিক আছে, তো এটাও হবে না। এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, ইয়েস, এটা তো অবভিয়াসলি আনসার হবে, ঠিক আছে। তোমরা জানো ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-তে এবং হাইকোর্ট আর্টিকেল 226-এ রিট ইস্যু করতে পারে, ঠিক আছে, তো সি উইল বি দ্য আনসার। নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য কোর্টস হ্যাভ বিন প্রহিবিটেড ফ্রম ইনকোয়ারিং দ্য প্রসিডিংস অফ দ্য পার্লামেন্ট। তো বলছে যে নিচের কোন আর্টিকেলে বলা আছে যে আন্ডার হুইচ আর্টিকেল দ্য কনস্টিটিউশন হ্যাভ বিন প্রহিবিটেড ফ্রম ইনকোয়ারিং প্রসিডিং অফ পার্লামেন্ট। আচ্ছা, পার্লামেন্টের যে সমস্ত কাজকর্ম যেগুলো ভিতরে, তো সেগুলো ইনকোয়ার করতে পারবে না, ঠিক আছে, কোর্টগুলো, সেটা কত নম্বর আর্টিকেলে আছে? এইটা আছে আর্টিকেল 122-তে, ঠিক আছে, তো মাথায় রেখে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ ইজ প্রিভিলেন্ট ইন, তো জুডিশিয়াল রিভিউ সিস্টেমটা কোথায় আছে জানতে চেয়েছে, ঠিক আছে। তোমরা জানো যে ইন্ডিয়াতে তো আছেই, এবং ইন্ডিয়া নিয়েছে কোথা থেকে? ইউএসএ থেকে, তাহলে বোথ ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে, ডি উইল বি দ্য আনসার। নেক্সট কোশ্চেন, দ্য রুলস ফর রেগুলেটিং দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অফ দ্য সুপ্রিম কোর্ট আর মেড বাই, দ্য রুলস ফর রেগুলেটিং দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর, ঠিক আছে, অফ দ্য সুপ্রিম কোর্ট আর মেড বাই। তো বলছে যে প্র্যাকটিস এবং প্রসিডিওর যে সুপ্রিম কোর্টে যেগুলো হয়, তো সেইগুলো সুপ্রিম কোর্টের সেগুলো বানায় কে, ঠিক আছে, এটা বানায় কে? দেখো বানায় কিন্তু অবভিয়াসলি সুপ্রিম কোর্ট, কিন্তু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মাইন্ড ইট, ঠিক আছে, বানাবে সুপ্রিম কোর্ট, বাট অ্যাপ্রুভাল লাগবে কার? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, বার কাউন্সিল কিন্তু না, মাইন্ড ইট, ঠিক আছে, মাইন্ড ইট। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ আ হাইকোর্ট জাজিস, ঠিক আছে, তো হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত জানতে চেয়েছে, তো এটা হয় কত? 62 বছর বয়সে রিটায়ারমেন্ট নেয়, ঠিক আছে। তো হাইকোর্টের একজন বিচারপতি হতে গেলে, আচ্ছা, তার কোয়ালিফিকেশন কি লাগে? মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া। আর কি? নাম্বার 1। নাম্বার 2 বলেছে জুডিশিয়াল সার্ভিসে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা অ্যাডভোকেট হিসেবে তার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তাহলেও হবে। তো এরকম কোনো ব্যক্তিকে আমরা কি করতে পারি না, হাইকোর্টে যা হিসাবে অ্যাপয়েন্ট করবে কে? অবভিয়াসলি অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে কার সঙ্গে কথা বলে? না, হাইকোর্টে জাজ বলেছে, চিফ জাস্টিস তো বলেনি, তো অ্যাপয়েন্টের সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং কনসার্ন স্টেট গভর্নরের সঙ্গে পরামর্শ করে প্রেসিডেন্ট এই কাজটি তিনি করবেন, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই যে হাইকোর্টের বিচারপতি হতে গেলে ন্যূনতম কিন্তু কোনো বয়সের কথা কিছু সংবিধানে বলা নেই, এদের রিটায়ারমেন্ট এজ আছে, দ্যাট ইজ 62 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে নিই, আমরা লাস্টে কয়েকটা আগে এমসিকিউতে দেখেছিলাম আমরা যে হু ক্যান ইনক্রিজ দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, এক্ষেত্রে আমরা আনসার করেছিলাম কি? পার্লামেন্ট, দেখেছিলাম পার্লামেন্ট ক্যান এনলার্জ দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। সেম যদি বলে যে হাইকোর্টের জুরিডিকশন বাড়াতে পারে কে? ওয়ান্স এগেইন ইট উইল বি দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আর একটা কথা তোমাদের বলিনি, যদি পরীক্ষায় আসে হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট, আমি আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, ইট উইল বি দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। বাট যদি পরীক্ষায় এটা আসে হু ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ হাই কোর্টস, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট হবে না, হবে প্রেসিডেন্ট, ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট আর চার্জ টু দ্য, ঠিক আছে, তো বলছে হাইকোর্টে যারা জাজ আছে তাদের কোথা থেকে দেওয়া হয়? মাথায় রেখো, তো এদেরকে দেওয়া হয় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, ঠিক আছে। তাহলে পেনশন কোথা থেকে দেবো? পেনশন দিতাম কিন্তু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, পেনশন, ঠিক আছে। আচ্ছা, এবার দু একটা কথা এই সম্পর্কে বলে রাখি, তোমাদের মাথায় হয়তো অনেকেরই চলছে যে যদি এইরকম হয় যে 2 or more স্টেটের জন্য যদি একটা কমন হাইকোর্ট হয়ে থাকে, তাই না, আমাদের দেশে তো এরকম নজির আছে, কলকাতা যে ক্যালকাটা হাইকোর্ট যেটা আছে সেটাই তাই, পশ্চিমবঙ্গে এবং আন্দামান নিকোবরে তার হচ্ছে জুরিডিকশন।
তাহলে এক্ষেত্রে স্যালারিটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট দেয় বা পশ্চিমবঙ্গের কনসোলিডেটেড ফান্ড থেকে কি যায় টাকাটা, তা কিন্তু নয়। এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা কমন হাইকোর্ট 2 or more স্টেটে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই কনসার্ন স্টেটগুলো বা কনসার্ন সেই ইউনিয়ন টেরিটরি হোক না কেন, তারা কিন্তু কি করে না এগুলো শেয়ার করে, ঠিক আছে, শেয়ারিং করে হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখি। দ্য হাইকোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিট আন্ডার আর্টিকেল, ঠিক আছে। তো রিট ইস্যু করতে পারে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 226-এ। এই সম্পর্কে একটা কথা বলে রাখি, যেখানে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য রিট ইস্যু করতে পারে আন্ডার আর্টিকেল 32 ক্লজ 2-তে, আমরা দেখেছিলাম। সেখানে আর্টিকেল 226-এ হাইকোর্ট যে রিট ইস্যু করতে পারে নট অনলি টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট তো হবেই, তার সঙ্গে সঙ্গে এনি আদার লিগাল রাইট যেগুলো আছে না, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য রিট ইস্যু করতে পারে। তাই বলা হয় রিগার্ডিং রিট জুরিডিকশন হাই কোর্টস আর মোর পাওয়ারফুল, ঠিক আছে, হাই কোর্টস আর মোর পাওয়ারফুল দেন সুপ্রিম কোর্ট, মাথায় রেখো। সুপ্রিম কোর্ট মানেই সে সবসময় পাওয়ারফুল হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাই কোর্টস কিন্তু বেশি পাওয়ার এনজয় করে, ঠিক আছে। চলো নেক্সট। দ্য পাওয়ার অফ হাই কোর্ট টু ইস্যু রিটস কভার্স, ঠিক আছে। তো বলছে যে এই যে রিট ইস্যু করতে পারে, তো কোন কোন ক্ষেত্রে? দেখো, কনস্টিটিউশনাল রাইটস তো হবেই হবে, স্ট্যাটুটারি রাইটস, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। আচ্ছা, কনস্টিটিউশনাল রাইটস কাকে বলে? না সেই সমস্ত রাইট যেগুলো ফান্ডামেন্টাল রাইট মানে পার্ট 3 ছাড়া অন্য কোথাও আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো কি কনস্টিটিউশনাল রাইটস। যেমন ধরো আমি যদি বলি আর্টিকেল 300-এ রাইট টু প্রপার্টি কি রাইট? হ্যাঁ, রাইট, অবভিয়াসলি রাইট, বাট এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, ঠিক আছে, ইটস আ লিগ্যাল রাইট, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি পারে, তো অল অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআরপিসি? তো সিআরপিসি হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, ঠিক আছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড, বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড। নেক্সট চলো। আচ্ছা, আর একটা আছে এই রিলেটেড, তোমরা জানো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমায় দেখে থাকো, আমি এগুলো কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে। চলো নেক্সট দেখি। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1862? দেখো, আমাদের 3খানা প্রেসিডেন্সিতে 3খানা হাইকোর্ট তৈরি হয়েছিল এই অ্যাক্ট দিয়ে 1862 সালে, ঠিক আছে। একটা ছিল ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাজ। তো সব থেকে পুরনো এদের মধ্যে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, মাইন্ড ইট। ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট। তো যার প্রথম বিচারপতি ছিল বার্নেস পিকক, ঠিক আছে, বার্নেস পিকক, মাথায় রেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইকোর্টস হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুডিকশন ওভার আন্দামান নিকোবর আইল্যান্ড? তো এটাও পাতি কোশ্চেন, তোমরা জানো এর আনসার কি হবে তাহলে? এটা ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্ট। চলো নেক্সট। হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিডিকশন অফ এ হাইকোর্ট? তো হাইকোর্টের জুরিডিকশন বাড়াতে পারে কে? আমি আবারও তোমাদের বলছি, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, এদের জুরিডিকশন বাড়াতে পারে ওয়ান অ্যান্ড অনলি ইট ইজ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। আর আবারও একবার বলে দিচ্ছি, কারণ এইগুলো জেনারেলি অ্যাসপিরেন্টরা খুব ভুল করে, ঠিক আছে, বারবার বলছি তোমরা তাতে ভুল না করো, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নাম্বার অফ জাজেস এটা ডিসাইড করে যাবো পার্লামেন্ট, ঠিক আছে। বাট হাইকোর্টের ক্ষেত্রে যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে প্রেসিডেন্ট। আর দুজনের রিমুভালের যে গ্রাউন্ড বা প্রসিডিওর দুটোই কিন্তু সেম, এবং দুটোই কিন্তু করবে ওয়ান অ্যান্ড অনলি ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর একটা ডিফারেন্স আছে বলে দিই, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ওথ পড়ায় প্রেসিডেন্ট, বাট হাইকোর্টের বিচারপতিদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, বা ওথ পড়ায় কিন্তু গভর্নর, হ্যাঁ, গভর্নর, মাথায় রেখো। চলো চলো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রইল, ঠিক আছে। নেক্সট আর একটা এপিসোড আসবে, সেখানে আমি রিমেনিং যে কটা জুডিশিয়ারি রিলেটেড যেগুলো কোশ্চেন হয় আমি করিয়ে দেবো, ঠিক আছে। দেখতে থাকো, আমি এন্টায়ার পুরো পলিটি কোর্স তোমাদেরকে আমি করাচ্ছি। যে কোনো পরীক্ষা তোমরা দাও যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসে, কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে। দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।